হ্যালো স্টুডেন্ট, আমি মৌমিতা মজুমদার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, তোমাদের আজকে আমি সেকেন্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের যে লাস্ট টপিকটা রয়েছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটাকে শর্টে আমরা ডিপিএসপি বলছি, তো তার উপরে ক্লাস নেব। তো আমি এখানে আজকে সেটার উপরে ক্লাস নেব। তো তোমাদের একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং অনেকটাই কিন্তু টপিক কভার করা হয়ে গেছে, নোটসও প্রোভাইড করা হয়ে গেছে। তো তোমরা যারা ভাবছো যে আমাদের সাথে যুক্ত হতে চাও, অনলাইনে পড়তে চাও যারা আমাদের কাছে, তারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের হেল্পলাইন নাম্বার আমি রোজ বলি, আজকেও বলছি, দুটো আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে। দেখো এখানে দেওয়া আছে কর্নারে, একটা হচ্ছে 6295916282 আর একটা 7076398606। ঠিক আছে, আমরা কিন্তু খুবই সামান্য তোমাদের ফি এর বিনিময়ে তোমাদেরকে হচ্ছে অনলাইন ক্লাসগুলো করাচ্ছি এবং কিন্তু নোটসও প্রোভাইড করছি। আমাদের কাছে পড়তে হলে তোমাদের খুবই সামান্য অ্যামাউন্ট পে করতে হবে, অনলি 999। ঠিক আছে, মানে পুরো কোর্স ফিটা। এবং আমাদের কোর্স চলবে হচ্ছে 6 মাসের, যার মধ্যে কিন্তু অলরেডি আমাদের 1 মাস পার হয়ে গেছে এবং সেকেন্ড মান্থ কিন্তু চলছে। ঠিক আছে, তো তোমরা দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো যারা পড়তে চাইছো। চলো আজকে আমরা টপিকটা শুরু করি, নিউ টপিকে যেটা আর কি আলোচনা করব। দেখো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা শর্ট হচ্ছে ডিপিএসপি বলছি, সেটা হচ্ছে কনস্টিটিউশনের আর্টিকেল 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। ঠিক আছে, 34 থেকে 51, এবং কোন পার্টে রয়েছে? আন্ডার পার্ট 4, কনস্টিটিউশনের 4 নম্বর পার্টের 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে এই ডিরেক্টিভ প্রিন্সিপালগুলো হচ্ছে দেওয়া রয়েছে। ঠিক আছে, একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যে সমস্ত নীতিগুলো দরকার, সেগুলোই হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল বা ডিপিএসপি। ঠিক আছে, দেখো তো এই যে ডিপিএসপিটা, সেটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে হচ্ছে নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। হ্যাঁ, দেখো লিখে দিয়েছি এখানে আমি, এই যে আয়ারল্যান্ডের কনস্টিটিউশনে হচ্ছে ফার্স্ট এই ডিপিএসপিটাকে ইনক্লুড করা হয়েছিল। তো আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে, আয়ারল্যান্ডের কনস্টিটিউশনে এই ডিপিএসপি থেকে আমাদের কনস্টিটিউশনে হচ্ছে ডিপিএসপিকে নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো আয়ারল্যান্ড কিন্তু প্রথম কান্ট্রি না যারা নিজেদের কনস্টিটিউশনে এই ডিপিএসপিকে রেখেছে। আয়ারল্যান্ড এই ডিপিএসপির কনসেপ্টটাকে নিয়েছে হচ্ছে স্পেন থেকে। হ্যাঁ, স্পেনের কনস্টিটিউশনে হচ্ছে ফার্স্ট এই ডিপিএসপির কনসেপ্টটা দেওয়া ছিল, সেখান থেকে আয়ারল্যান্ড, এবং আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আলটিমেটলি আমাদের ভারতের কনস্টিটিউশনে এই ডিপিএসপিকে নেওয়া হয়েছে। আচ্ছা, দেখো ডিপিএসপিকে অনেকে অনেকগুলো নামে আর কি বলেছে। তো প্রথমে যদি আমরা দেখি, দেখো ডিপিএসপিকে হচ্ছে নোবেল ফিচার্স বলেছে। ঠিক আছে, কনস্টিটিউশনের নোবেল ফিচার্স কে বলেছেন? ডক্টর বি আর আম্বেদকরের মতে, মানে বি আর আম্বেদকর এই ডিপিএসপিকে হচ্ছে নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। তারপর এদিকে আছে হচ্ছে কনসিয়েন্স অফ কনস্টিটিউশন, এটা বলেছেন হচ্ছে গ্রেনভিল অস্টিন ডিপিএসপিকে কনসিয়েন্স অফ কনস্টিটিউশন মানে কনস্টিটিউশনের বিবেক বলেছেন। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউতে খুব আসে, শর্ট কোয়েশ্চেনে আসে যে ডিপিএসপিকে হচ্ছে কে কনসিয়েন্স অফ কনস্টিটিউশন বলেছে, এরকমভাবে অপশন করে দিয়ে দেয় এবিসিডি করে। ঠিক আছে, তো এই সমস্ত শর্ট পয়েন্টগুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো এই ডিপিএসপি আসলো কোথা থেকে? ডিপিএসপি তো বললামই যে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আসে, তো মানে ওখান থেকে নেওয়া হয়। কিন্তু এর আগেও হচ্ছে কোথাও একটা কিন্তু ডিপিএসপির আমরা উল্লেখ দেখতে পাই, সেটা কোথায়? দেখো, ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা নীতি, যেটা হচ্ছে কোথায় মেনশন করা ছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা এসেছিল, আমি তোমাদের সাথে আগে বলেছিলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা আছে সেটা হচ্ছে কি 1935 এসেছিল, এবং এখান থেকে কিন্তু কনস্টিটিউশনের প্রচুর কিছু হচ্ছে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো কনস্টিটিউশনের প্রচুর কিছু হচ্ছে এখানে অ্যাড করা হয়েছে। এই ডিপিএসপিও এখান থেকে নেওয়া হয়েছে। কিভাবে? এই যে 1935-এ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ছিল, সেখানে একটা নীতির কথা মেনশন করা ছিল, একটা প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। মানে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, রাষ্ট্রকে পরিচালনা মানে কিভাবে সেটাকে আমাদের রাষ্ট্রকে আমরা পরিচালনা করব, সেই তার জন্য সেই ব্যাপারে কয়েকটা রীতি, কয়েকটা নীতি হচ্ছে এই
এই 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো সেখান থেকে পরবর্তীকালে এই মানে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিপিএসপিটা কিন্তু এসেছে। তো আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে তো অবশ্যই, এবং সেই সাথে এই 1935-এর যে হচ্ছে ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা এসেছিল, সেখানের এই পয়েন্টটা থেকেও কিন্তু এই ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন এই পয়েন্ট থেকেও কিন্তু আমাদের ডিপিএসপি অনুপ্রাণিত হয়ে কনস্টিটিউশনে ইনক্লুড হয়েছে, ঠিক আছে। এবার দেখো এই ডিপিএসপির লক্ষ্যটা কি, ঠিক আছে। ডিপিএসপির লক্ষ্য হচ্ছে এস্টাবলিশ ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকামী রাষ্ট্র। এটা খুব ইম্পর্টেন্ট যে কনস্টিটিউশনের কিসে মানে কোন নীতিতে হচ্ছে এই জনকল্যাণকামী রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে। তো তাহলে এটার অ্যান্সার হবে যে ডিপিএসপি, ঠিক আছে। ডিপিএসপিতে মানে জনকল্যাণকামী রাষ্ট্র বলতে কি, মানে আমরা যেখানে আমরা থাকছি, আমাদের এই দেশ, এখানে মানে এই দেশ হচ্ছে জনগণের কল্যাণ সাধন করবে, ঠিক আছে। এবং আমাদের এই দেশটাকে এবং জনগণের কল্যাণ সাধন করে মানে সাধক হিসেবে হচ্ছে প্রতিষ্ঠা করাই এই ডিপিএসপির মেন আর কি মোটিভ, ঠিক আছে। তো এটা হচ্ছে এস্টাবলিশ ওয়েলফেয়ার স্টেট বললামই, যে জনকল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আর কি অ্যান্ড ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেমোক্রেসি ইন দ্য কান্ট্রি, ঠিক আছে। মানে আমাদের আর কি দেশের যে আর কি মানে সামাজিক এবং অর্থনৈতিক যে গণতন্ত্রটাকে আর কি তুলে ধরা হবে, ঠিক আছে, এই নীতিগুলোর মাধ্যমে, এবং আমাদের দেশকে জনকল্যাণকামী রাষ্ট্র হিসেবে কিন্তু ঘোষণা মানে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছিল এই ডিপিএসপিতে, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের এই যে ডিপিএসপিটা আছে সেটা হচ্ছে কিন্তু নন জাস্টিসেবল। যেরকম আমরা মৌলিক অধিকার পড়েছিলাম যে যদি কারোর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তবে কিন্তু সে আদালতের কাছে দ্বারস্থ হতে পারে, এবং আদালত কিন্তু মানে এটা কিন্তু বিচারযোগ্য, ঠিক আছে। যদি কারোর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তবে কিন্তু সেক্ষেত্রে সে আদালতের কাছে বিচার চাইতে পারে। কিন্তু এই ডিপিএসপি যেটা আছে সেটা কিন্তু নন জাস্টিসেবল, ঠিক আছে, এটা কিন্তু আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। তো এই যে নন জাস্টিসেবল ব্যাপারটা, ডিপিএসপি যে নন জাস্টিসেবল সেটা কিসে বলেছিল দেখো 1984, ঠিক আছে, 1984-এ একটা কেস আসে যার নাম হচ্ছে তামিলনাড়ু স্টেট ভার্সেস এল আবু কাবুরবাই কেস, ঠিক আছে। তামিলনাড়ু স্টেট আর হচ্ছে এল আবু কাবুরবাই কেস, এই কেসটা হচ্ছে তোমার এসেছিল 1984-এ। এই কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসেবল, অর্থাৎ যদি মানে এটা যদি না মানা হয় তবে কিন্তু সেটাকে আইনতভাবে দণ্ডনীয় বলা চলবে না, ঠিক আছে, নন জাস্টিসেবল। এটা কবে বলেছে 1984-এর এই তামিলনাড়ু ভার্সেস এল কাবুরবাই মামলাতে, ঠিক আছে। তবে এখানে আরেকটা কথা বলা হয়েছিল যে এই যে ডিপিএসপি, ঠিক আছে, সেটা নন জাস্টিসেবল হলেও এটাকে কিন্তু একেবারেই উপেক্ষা করা উচিত না, মানে সরকারের উচিত এটাকে মানে একটু হলেও জিনিসটার প্রতি ধ্যান দেওয়া। মানে অনেকে ভাবতে পারে যে যেহেতু এটা না মানলে কোনো সাজা পাবো না সেক্ষেত্রে জিনিসটাকে নাই মানবো, এরকম একটা ব্যাপার। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে হ্যাঁ হতে পারে এটা নন জাস্টিসেবল, কিন্তু সরকারের হচ্ছে একে একেবারেই অ্যাভয়েড করাটা উচিত না, ঠিক আছে। কারণ না এটা হচ্ছে জনকল্যাণকামী রাষ্ট্র তৈরি করার একটা প্রতীক মানে মোটিভ নিয়ে তৈরি হয়েছে নীতিগুলো। তো সেক্ষেত্রে নীতিগুলোকে অ্যাভয়েড করাটা ঠিক হবে না, ঠিক আছে। এই জিনিসটা বলা হয় 1984-এর এই কেসটার মধ্যে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ডিপিএসপি। তো আমি তোমাদের এটা ডিপিএসপির পার্ট 1 ছিল। আমি তোমাদের নেক্সট ক্লাসে ডিপিএসপির যে বিভিন্ন ক্লাসিফিকেশনটা আছে, মানে ডিপিএসপির নীতিগুলিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, তো সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিপিএসপির। এখান থেকে তোমাদের এই বিষয়গুলো জানাটা খুব দরকার যে কত নম্বর আর্টিকেলে আছে, কত নম্বর পার্টে আছে, কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিপিএসপি সম্পর্কে কে কি বলেছে, ডিপিএসপির মানে এই নীতিটার আর কি উদ্দেশ্যটা কি, পারপাসটা কি, ঠিক আছে। এই জিনিসগুলো মানে কিন্তু খুব ইম্পর্টেন্ট জানা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, অল করে দিও। ঠিক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।